আজকে কথা উঠেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে, এটা জনতার দাবি। আওয়ামী 2009 থেকে এই পর্যন্ত যেই পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত হিসাব নিলে, আমি জুলাই আগস্টের হিসাব বাদে বলছি, 7,188 জন মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। এখন আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যা চালানোর পরে, আসমান থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করার পরে বাংলাদেশের মানুষের সামনে আবার রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্নের ফয়সালা হবে জনগণের আদালতে, সেই প্রশ্নের ফয়সালা হবে। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপস্থিত জনাব আমির জামাত ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, আমন্ত্রিত বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের যারা গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন, সকল সিনিয়র নেতৃবৃন্দ, আমি যেহেতু সময় বেশি লাগবে সেজন্য অ্যাড্রেস করিনি, ক্ষমা করবেন। আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের শত শত ভাই ও বোনেরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বক্তব্য রাখতে হবে আমি জানতাম না, এত বড় পরিসরে অনুষ্ঠান হবে চিন্তাও করি নাই, দেখতে এসেছিলাম। তো যেটা কাজ, আপনাদেরকে কিছু তথ্য প্রদান করা, সংবাদ প্রদান করা, অন্যকে দেখানোর চলে নিজেকে দেখানো অনেকটা। এক ভাই বলে গেলেন, শহীদের মর্যাদা পাইনি, আকাঙ্ক্ষা ছিল। যারা শহীদ হয়েছেন তারাই জানেন স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। একটু কবিতার লাইন, অন্যভাবে বললাম। আওয়ামী ঐতিহ্যবাহী নাকি একটি সংগঠন কদিন আগে নিষিদ্ধ হয়েছে। আমাকে একটা টিভি সাংবাদিক একটা সাক্ষাৎকার নিতে আসছিলেন, বলে যে ছাত্রলীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন নিষিদ্ধ হয়েছে, আপনার মতামত কি? তা আমি বললাম, ঐতিহ্যের বাংলা শব্দের মানে আপনি বুঝেন? বললো যে আপনি কি মনে করেন? আমি বললাম, এটা সুন্দর বাংলা শব্দ, গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বলে আমরা একসময় ছাত্র সংগঠন যখন করতাম বক্তব্য দিতাম। এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ঐতিহ্য কি? আমি 71 পূর্ববর্তী বক্তব্য, ইতিহাস ধরব না। স্বাধীনতা পূর্ববর্তী ইতিহাসে সকল গণতান্ত্রিক সংগ্রামে অন্যান্য অনেক দলের মতো ছাত্র সংগঠনেরও ঐতিহ্যবাহী গৌরবময় ঐতিহ্য ছিল। স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, তারা তাদের ঐতিহ্য কি সেটা বয়ান করতে গেলে আপনাদের বিরক্তির উদ্রেক হবে। স্বাধীনতা মূল মন্ত্র হরণকারী একদলীয় শাসন ব্যবস্থা যদি আওয়ামী লীগের ঐতিহ্য হয়, তাহলে সেটা ঐতিহ্য। ছাত্রলীগের ইতিহাস খুন খারাপি, দর্শন, বুট ডাকাতির ইতিহাস। প্রথম বাংলাদেশ 1973 সালে ডাকসুতে বুট ডাকাতি করে নজির সৃষ্টি করেছে এই ছাত্রলীগ। 75-এর দুর্ভিক্ষের সৃষ্টিকারী আওয়ামী লীগের এটাই ঐতিহ্য। 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটের মাথায় রাষ্ট্র ব্যবস্থাকে একদলীয় সরকার ব্যবস্থায়, একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র কেড়ে নেওয়ার ঐতিহ্য আওয়ামী লীগের ঐতিহ্য। সেই আওয়ামী লীগ
1996 সালে বাংলাদেশের ভূখণ্ডের সাথে আতাত করে তথাকথিত শান্তি চুক্তির মাধ্যমে একটি ভূখণ্ডকে সারেন্ডার করে দেওয়ার পায়তারা করেছে, সেটা আজ পর্যন্ত আমরা ভুগছি। এটা আওয়ামী লীগের ঐতিহ্য। 2006 সালের 28 অক্টোবর আগামীকালকে সেটার একটা বার্ষিকী হবে। আমি মনে করেছিলাম বোধহয় সেইটার অগ্রিম কোনো অনুষ্ঠান আজকে হচ্ছে। মানুষকে সাপের মতো পিটিয়ে মারা এবং লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করার ঐতিহ্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ঐতিহ্য। আমার কাছে একটা পরিসংখ্যান আছে, আমি ভালো বক্তা নই, এত তথ্য দিয়ে কথা বলতে পারবো না। যারা মানবাধিকার সংগঠনের বিভিন্ন তথ্যগুলো চোখ বোলান, অধিকার নামে একটা সংগঠন আছে, তাদের একটা তথ্য কিছুদিন আগে আমি পেয়েছি। আওয়ামী 2009 থেকে এই পর্যন্ত যেই পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত হিসাব নিলে, আমি জুলাই আগস্টের হিসাব বাদে বলছি, 7188 জন মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। তার মধ্যে আছে কাস্টোডিয়াল ডেথ, তার মধ্যে আছে আওয়ামী সন্ত্রাসীদের বিভিন্ন হামলার কারণে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মৃত্যু, এবং এক্সট্রা জুডিশিয়াল ডেথ 2700। আরেকটা হিসাবে আছে যে বিভিন্ন রকমের পুলিশি এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ অভিযানের কারণে 2693 জন, এবং যারা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, আমি খুব সম্ভবত ব্রিগেডিয়ার আজমিকে দেখছি আমার সামনে, যদি আমি ভুল না করে থাকি আমার চোখের সামনে, এবং 9 বোধহয়, চেহারা একই মনে হচ্ছে। পিছনে আমাদের আরেকজন কর্নেল সাহেব বলছেন হাসিন, আমি আরো অনেককে দেখছি। যেহেতু আমিও সেই মৃত্যু গুহা থেকে বেরিয়ে আসা মানুষ, সেই জন্য এই চেহারাগুলো দেখলে আমার কাছে আমি ইমোশনাল হয়ে যাই। গুমের শিকার হয়েছে 709 জন, তার মধ্যে 155 জন এখনো পর্যন্ত ফিরে আসেনি। আমাদের মতো তারা এত সৌভাগ্যবান হতে পারে নাই। দে আর নট মাচ লাকি যে নট ইয়েট ট্রেস্ট। সেই আওয়ামী লীগ যদি ঐতিহ্যবাহী সংগঠন হয়, সারা পৃথিবীর ইতিহাসের সামনে, যারা আপনারা রোমানিয়ার চসেস্কুর ইতিহাস দেখেছেন, তারাও তো ঐতিহ্যবাহী সংগঠনের দ্বারক হবে। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়েছেন, যারা লক্ষ লক্ষ মানুষকে নিজের দেশে হত্যা করেছে, তারাও তো ঐতিহ্যবাহী সংগঠনের ধারক হবে। আজকে কথা উঠেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে, এটা জনতার দাবি। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটি সন্ত্রাস বিরোধী আইনের অধীনে। আমাদের কোনো বক্তব্য প্রতিক্রিয়া নাই। এটা যারা করেছে, আপনারা প্রতিক্রিয়া সারা দেশের মানুষের কাছে জিজ্ঞেস করেন কিভাবে তারা প্রশংসিত হয়েছে। ঠিক আছে, প্রক্রিয়া কি হলো সেটা নিয়ে আলোচনা করা যাবে, ফলাফল তো মানুষ গ্রহণ করেছে। এখন আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যা চালানোর পরে, আসমান থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করার পরে বাংলাদেশের মানুষের সামনে আবার রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্নের ফয়সালা হবে জনগণের আদালতে। সেই প্রশ্নের ফয়সালা হবে। ট্রাইব্যুনালে একটা সংশোধনী আনার কথা শুনছি, যে সংগঠন হিসাবে, রাজনৈতিক দল হিসাবে যদি গণহত্যার সাথে জড়িত হয়, রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজনৈতিক দলের প্রধান হিসাবে, রাজনৈতিক সরকারের প্রধান হিসাবে, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হিসাবে যদি তার আদেশে গণহত্যা পরিচালিত হয়ে থাকে, সেটা শুধু ব্যক্তি নয়, ইনস্টিটিউশন, প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের দায়িত্ব। সুতরাং সেই রাজনৈতিক দলেরই বিচার করতে হবে, সেই সংগঠনের বিচার করতে হবে। সেই সংশোধনী যদি আইনে আনে এবং ট্রাইব্যুনালে যদি সেটা বিচার হয়, বিচারে যদি তারা দায়ী হয়, সেই বিচারের ফলাফল কি হবে সেটা তখন দেখা যাবে। আমরা এখন কোনো ফয়সালা দিতে চাই না। সুতরাং দাঁড়ালো দুই কথা, এক, জনগণ সেটা সিদ্ধান্ত নেবে, আদালত সেটা সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের মানুষের সামনে এই সন্ত্রাসবাদী গণহত্যাকারী কোনো সংগঠন বাংলাদেশের মানুষের সামনে রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই ফয়সালা হবে এভাবে। সুতরাং প্রশাসনিক আদেশে বা আপনি চাইলে কেউ নিষিদ্ধ হোক,
সেই তথ্য আমরা চাই না, সেই দায়িত্ব আমরা নিতে চাই না। লেট দি পাবলিক ডিসাইড, কোর্ট ডিসাইড করুক, আইন ডিসাইড করুক, বাংলাদেশের জনগণ ডিসাইড করুক। এবং বাংলাদেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয়, বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসাবে তারা তখন ঘোষণা দিবে যে রাজনৈতিক দল হিসাবে জনগণের ফয়সালা মেনে নেবে কিনা। আজকে অনেক রকমের কনস্টিটিউশনাল ক্রাইসিস শুরু করার জন্য চেষ্টা চলছে, পায়তারা চলছে। সেই কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয়, রাষ্ট্রীয় সংকট যদি হয়, রাজনৈতিক সংকট যদি হয়, সেই রাজনৈতিক সংকটের পিছনে কি শক্তি আছে সেটা আগেই আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তার ফলাফল কি হবে সেটা অ্যানালাইসিস করতে হবে। বিপ্লবোত্তর এই বিপ্লবের ফসল চিন্তায় হয়ে যায় কিনা সেটা চিন্তা করতে হবে। সুতরাং যাতে কোনো রাষ্ট্রীয় সংকট সৃষ্টি না হয়, যাতে আমাদের কনস্টিটিউশনাল কোনো ক্রাইসিস শুরু না হয়ে যায়, এবং সেই সাংবিধানিক সংকটকে সামনে রেখে আমাদের ফেসিবাদ এবং পতিত ফেসিবাদের দূষররা যাতে কোনো সুযোগ না নিতে পারে, সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি এখানে এসে আজকে এই কথাগুলো বলার কথা না। আমি সকল শহীদের রক্তের মর্যাদা দেওয়ার জন্য আমি আমাদের আগামী দিনের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে সুদৃঢ় করার আহ্বান জানাচ্ছি। আমাদের আগামী দিনের বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্যের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমাদের শহীদেরা রক্ত দিয়েছে, সেই শহীদের রক্তের অঙ্গীকারকে আমরা ধারণ করি। আমি আজকে বিশেষ কিছু বলবো না, সময় নাই। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।